জুলাই বিপ্লব, যে বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, এবং যারা আন্দোলন চলাকালীন সময়ে বলছে ছাত্রদের আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা নাই, যদিও তারা গোপনে বিভিন্নভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেছিল, কিন্তু যাতে এই বিপ্লব যদি সফল না হয় তাহলে তাদের উপরে যেন কোনো ধরনের ম্যাসাকার না হয়, রাজনৈতিকভাবে যেন তারা ভালো থাকতে পারে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন টিকে থাকে, এই কারণে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তারা তখনও শখ আঁকছিল আন্দোলনে নামার জন্য, এবং সর্বশেষ তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে যে সকল রাজনৈতিক দল একমত হবে তাদের নিয়ে তারা আন্দোলনে নামবে। কিন্তু এই নামতে নামতে ইতিমধ্যে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে। এরপরে তাদের নেতাকর্মীরা সাংবাদিকদের সামনে এসে বক্তব্যে বলেছিল এই ছোট ছোট বাচ্চারা যে জীবন দিয়েছে তাদের রক্তের ঋণ তারা কোনোদিন পরিশোধ করতে পারবে না। এরপরে শিলং থেকে ফেরত আসার সুযোগ পেয়েছে, লন্ডন থেকে ফেরত আসার সুযোগ পেয়েছে। আমরা মনে করেছিলাম দীর্ঘ জুলুম, নির্যাতন, গুম, খুনের পথ মারিয়ে তারা বাংলাদেশের যে নতুন ধারার রাজনীতি, সেই রাজনীতিতে মানুষের কণ্ঠস্বর হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, কথা বলবে। কিন্তু ক্ষমতার মোহ তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, এই ক্ষমতার মোহেতে টিকে থাকার জন্য তারা আবার তাদের সাথে আতাত করেছে, গোপনে চুক্তি করে। এরপর তারা ক্ষমতার মসনদে বসেছে, এবং কি ধরনের কারচুপি ইলেকশনে হয়েছে, কি ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখন তারা নিজেরাও আস্তে আস্তে বলা শুরু করছে, জাতির সামনে ওইগুলো এখন পরিষ্কার হয়ে উঠেছে। আমরা তাদেরকে বলতে চাই, জনগণকে আপনারা বোকা মনে করবেন না। যখন আপনারা সংসদে যে অধ্যাদেশগুলো ইন্টারিম গভর্নমেন্ট করে গিয়েছিল, এগুলো সম্মিলিতভাবে ঐক্যমত্য কমিশনে আপনারা একমত হয়েছিলেন। সংসদ গঠিত হওয়ার পরে 3 মাসের মধ্যে এই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে এবং সেগুলো পাশ করে আইনে পরিণত করা হবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন গড়িমসি। তারা 133টি অধ্যাদেশের মধ্যে 16টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যেগুলো এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানসের সংস্কারের সাথে জড়িত, সেই অধ্যাদেশগুলো বাতিল চেয়েছে, অথবা সেগুলো তারা সংসদে উত্থাপন করবে না। তার মধ্যে রয়েছে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। অথচ এই গুমের শিকার ছাত্র সংগঠন হিসেবে অনেক ছাত্র সংগঠনের জন্য সাফারার। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী 31% গুমের শিকার শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরকে করা হয়েছিল। একটা ছাত্র সংগঠনকে দমন করার জন্য তাদের নামে 10,000 মামলা দেওয়া হয়েছিল, লক্ষ লক্ষ আসামি করা হয়েছিল, হাজার হাজার ভাইদেরকে আমরা দেশান্তরিত হতে হয়েছে, জীবন অনিরাপদ হয়ে গিয়েছিল, শত শত ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমাদের মেইন দায়িত্বশীল কেন্দ্রের বাসা থেকে আমাদের দায়িত্বশীলদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। অসংখ্য ঘটনা এমন, আমরা অনিরাপদ জীবন যাপন করতাম, ঢাকায় ঢুকতে পারতাম না। অনেক দায়িত্বশীলকে আমি দেখেছি মুখে মাস্ক পরা, শুধু প্রোগ্রাম ছাড়া তাদের চেহারা আমরা রাস্তায় কখনো দেখতে পেতাম না। এই মানুষগুলোর ট্যাগ স্যাক্রিফাইসের মাধ্যমেই তো এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছে। এভাবে করে আমরা এই আন্দোলনকে জারি রেখেছিলাম। শত জুলুম নির্যাতনের মধ্য দিয়েও, গুম খুনের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির একদিনের জন্য নিষ্ক্রিয় হয়নি। ক্যাম্পাসে আমাদের কাজ করতে দেয়নি, আমরা ক্যাম্পাসের অল্টারনেট জায়গায় কাজ করেছি, আবাসিক এলাকাগুলোতে কাজ করেছি। আমরা সকল প্রকার মিছিল মিটিং জারি রেখেছিলাম, যদিও মিডিয়া আমাদেরকে কভারেজ দেয় নাই কখনো। এখন আবার এসে সেই মিডিয়াই আমাদেরকে বলছে এতদিন কোথায় ছিলেন। আমরাও তাদের জিজ্ঞাসা করি তোমরা এতদিন কোথায় ছিলা, ফোন তো জীবনে ধরতা না, টকশোতে কোনো দিন তো ডাকতা না, অনলাইনে তো আমাদের কোনো নিউজও তোমরা কভারেজ দিতা না, এত রিকোয়েস্ট করার পরেও কখনো আমাদের কাছে তোমরা আসতা না। এখন আবার নতুন ফ্যাসিবাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সাথে কথা বলছো। যারা জুলুমের শিকার হয়েছে এই মানুষগুলো এখন আবার জালিমে পরিণত হচ্ছে। ইলিয়াস আলী এখনো পর্যন্ত গুম হয়ে আছে, তাদের এত প্রভাবশালী একজন নেতা, সেই নেতাকে তারা এখনো খুঁজে পায় নাই। অসংখ্য নেতা কর্মী রুট লেভেলে তারা মারা গিয়েছে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পায়নি তাদের পরিবার। কিন্তু বর্তমান রাজনৈতিক সুবিধাভোগী যে রাজনৈতিক নেতারা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে ছিল, তারা বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবই চালিয়েছে, তাদের ব্যাংক চলছে, তাদের গার্মেন্ট শিল্প চলছে, তাদের সবকিছু ঠিকঠাক মতো চলেছে। এইবার এই ইলেকশনে আপনারা দেখেছেন প্রায় 50-এর অধিক এবার এমপি হয়েছে বিএনপির পক্ষ থেকে, যাদের ঋণ খেলাপি ছিল, এবং 26,000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি নিয়ে তারা নির্বাচনে বিজয় অর্জন করেছে। তার মানে ব্যাংক থেকে তারা রীতিমতো ঋণ নিতে পারত, তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চালাতে পারতো, আপাত করে তারা চলতো। এভাবে করে তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করেছে। তারা গুম খুনের গুরুত্ব কোথা থেকে বুঝবে? আমাদেরকে যেভাবে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, বাংলাদেশের বসবাসের অনুপযোগী করে তোলা হয়েছিল, আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলে তিনি শপথ নিতেন আর চিন্তা করতেন কতগুলো মামলার আসামি হব। এক একজন বিদায় নিয়েছে
100, 150, 40, 80, 90টা মামলা নিয়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে। একটা কর্মসূচি হয় কেন্দ্রীয় সভাপতিদের নামে, সেক্রেটারি জেনারেল নামে, পরিষদের নামে, অসংখ্য মামলার বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো। 10,000-এর অধিক মামলা আমাদের উপরে এই 15 বছরে দেওয়া হয়েছে। এর মধ্য থেকে তো আমাদের আন্দোলন সংগ্রাম আমরা জারি রেখেছিলাম। যাদেরকে আমরা সেই সময় আমাদের আন্দোলন সংগ্রামের পাশে পেয়েছি, মিটিং করেছি, একসাথে কর্মসূচি লঞ্চ করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সেই মানুষগুলো যখন সংসদে দাঁড়িয়ে এখন গণভোটের রায়ের বিপক্ষে অবস্থান নেয়, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা যখন আমরা দেখি গড়িমসি করে, আমরা যখন দেখতে পাই যে মানবাধিকার কমিশন সংস্কার অধ্যাদেশ পর্যন্ত তারা বাতিল করে দিচ্ছে বা সেটা উত্থাপন করতে তাদের মধ্যে অ্যালার্জি, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো সংস্কার অধ্যাদেশ যেটা করা হয়েছে সেটা তারা বাতিল করতে চায়, দুদক সংস্কার কমিশনের অধ্যাদেশ তারা বাতিল করতে চায়, তারা আমরা লজ্জিত যখন দেখি সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ব্যাপারে যে সংস্কার করা হয়েছে, সরকার এটা নিয়োগ দিবে না, এটা নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ অটোনোমাস রাষ্ট্র বডির মাধ্যমে এটা নিয়োগ হবে, সেই অধ্যাদেশ তারা চায় না। অর্থাৎ বিচার বিভাগকে দলীয়করণ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের মতো করে মেকানিজম তৈরি, অথবা তত্ত্বাবধায়ক সরকার সামনে যা গঠিত হবে তা নিজেদের মতো করে এই বিচারক, তাদের অধীনস্থ এই বিচারকদের দিয়ে সেই পুরাতন সেই 96 বন্দোবস্তের দিকে তারা আবার যাওয়ার জন্য পায়তারা করছে। আমরা বলেছি এই দেশে জীবন যারা দিয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ কয়জন জীবন দিয়েছে তা আমাদের জানা আছে, কয়জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন রাজনৈতিক দলের জীবন দিয়েছে তা আমাদের ভালোভাবে জানা আছে, কয়টা গুলি খাইছে তা আমাদের ভালোভাবে জানা আছে, কয়জন রাস্তায় নেমে মিছিল করেছিল তখন তা আমাদের জানা আছে। এখানে জীবন যারা দিয়েছিল তাদের সাথে কোনো আলাপ আলোচনা নাই, তাদের সেন্টিমেন্ট কোনো বুঝছে না। রাজপথে যারা ছিল, গুলি খেয়েছে, গুমের শিকার হয়েছে, যাদের রক্ত ঝরেছে, এদের আবেগ অনুভূতি তখন এখন তারা আসলেই বুঝতে পারছে না। শেখ মুজিব যেমন 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তার অবস্থান ছিল বিদেশে, আসার পরে তিনি এই মুক্তিযুদ্ধ কিভাবে চলেছে, কত মানুষ জীবন দিয়েছে এটা বুঝতে না পেরে যে ধরনের আইন কানুন প্রণয়ন করেছে, রক্ষী বাহিনী তৈরি করেছিল, বাকশাল কায়েম করেছিল, ঠিক একই ধরনের অ্যাটিটিউড বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি। জনরায়কে উপেক্ষা করার সাহস তারা দেখায়। তারা 51% ভোট পেয়ে সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু 70% ভোটের গণভোটের রায় পৃথিবীর কোথাও যেটা বাস্তবায়ন করা হয়, মানে ভায়োলেশন করার মতো ক্ষমতা কোন দেশের গভর্নমেন্ট দেখায় না। এরকম একটা নতুন একটা সরকার সে এসে এমন একটা গণভোট, যে জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা সরকার গঠিত হওয়ার পরে তারা এমন 70% মানুষের এই ভোটের রায়কে অগ্রাহ্য করে তারা তাদের মতো করে সাংবিধানিক দোহাই দিয়ে, যে সংবিধানের ব্যাপারে তাদের নেত্রী বলেছে সুযোগ পাইলেই 72 সংবিধান ফেলে দেবে, যে সংবিধানের দোহাই দিচ্ছে তাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে একাধিক নেতার মুখে আমরা শুনেছি তারা এই 72 সংবিধান এগুলো ফ্যাসিবাদ জন্ম দিচ্ছে, 72-এর এই সংবিধান জন অধিকারকে ক্ষুণ্ণ করছে, 72-এর এই সংবিধান জন রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, 72-এর এই সংবিধান আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এমন বক্তব্য তারা দিয়ে এখন আবার এই সংবিধানের তথাকথিত দোহাই দিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য তাদের মেকানিজমগুলো তারা সাজানোর চেষ্টা করছে। আমরা বলছি তাদের রাষ্ট্র পরিচালনার জন্য আমরা তাদের সহযোগিতা করতে চাই, কিন্তু যদি তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাল বাহানা করে এবং আরো কোনো কাউকে পুনর্বাসিত করতে চায়, ভারতীয় হিজিমনি বা আধিপত্যবাদকে যদি আবার পুনর্প্রতিষ্ঠা করতে চায়, আওয়ামী লীগকে যারা কিছুদিন আগেই গণহত্যা চালিয়েছে, যারা মানুষের অধিকার হরণ করেছে, যারা গুমের পরিবেশ সৃষ্টি করেছিল, আয়নাঘর তৈরি করেছিল, সেই ফ্যাসিবাদকে যদি কেউ আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে ইনশাআল্লাহ। ছাত্র সংগঠনগুলো যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, আমরা সরকারকে বলতে চাই আমরা সেভাবে ঐক্যবদ্ধ আছি। জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে আবার আমরা রাস্তায় নামবো, যে প্ল্যাটফর্মেই হোক, যে নামেই হোক, আমরা সবসময়ের জন্য আমাদের এই দৃঢ় চেতা মনোবল আমরা বজায় রাখতে প্রস্তুত আছি। আমরা সরকারের উচ্ছিষ্ট ভোগী না। ইন্টারিম গভর্নমেন্টের সময় ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে একটা সুতারও উচ্ছিষ্ট ভোগিতা আমরা করি নাই, জীবন দিয়েছি এই রাষ্ট্রের জন্য। এখানে যারা রয়েছে এই নেতৃবৃন্দর জীবন মানের কোনো পরিবর্তন হয় নাই। সরকার পাল্টে গিয়েছে, নতুন সরকার এসেছে, আমরা যা ছিলাম রাজপথে সেই অবস্থায় আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। দেশের প্রয়োজনে আমরা রাস্তায় নামতে প্রস্তুত আছি, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। যদি এই যৌক্তিক দাবি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে যে ভাষায় ভালো লাগে আমরা সে ভাষা তখন প্রয়োগ করব। রাজনৈতিক ভাষা আমাদের কাছে জানা আছে, দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আমাদের জানা আছে। আমরা আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বান জানাই, সরকারের বোধোদয় হোক, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের যে মৌলিক সমস্যাগুলো আছে সেখানে অ্যাড্রেস করেন,
40 লক্ষ এই দেশে বেকার আছে। তাদের বেকারত্বের সমস্যা দূর করার জন্য যে ইপিজেড প্রকল্প চালু করার কথা আপনারা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন, বেকারত্ব দূরীকরণের জন্য তরুণ সমাজকে ট্রেনিং এর কথা বলেছেন, সেই চাহিদাগুলো আপনারা পূরণ করার জন্য মনোনিবেশ করেন। আমরা তো আপনাদের কাছে অনুরোধ জানাই, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, ইনফ্লেশন রেট অনেক বেশি বেড়ে যাচ্ছে দিনের পর দিন, ফুড আইটেম গুলোতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তেলের ব্যাপারে তেলস্মতি শুরু করছেন। আমরা তো বুঝতে পারছি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে তেলের দাম বাড়বে, রিজার্ভের পরিমাণ কমবে, এটা লুকোচুরির কিছু নাই। কিন্তু আপনারা বলতেছেন কোনো ঘাটতি নাই, ওদিকে তেলের ট্যাঙ্ক গুলোর সামনে বা তেলের পাম্প গুলোর সামনে মাইল কে মাইল লাইন হয়ে আছে, সংঘর্ষ বাড়ছে প্রতিদিন, তেল সাপ্লাই দিতে পারছেন না, নিজেদের দুর্বলতা গুলো স্বীকার করছেন না, নিজেদের উপরে উপরে শক্ত হিসেবে দেখাচ্ছেন, কিন্তু তল কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা নিয়ে যদি একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, জনগণ যদি ভালো থাকে, আইনের শাসন যদি এখানে প্রতিষ্ঠিত থাকে, তাহলেই তো এটা আমাদের জন্য কল্যাণ। গত মাসে আমরা দেখেছি বিএনপির আন্তঃকন্দলে অথবা ক্ষমতা জাহির করার জন্য গত মাসেও তারা 22 জনকে হত্যা করেছে। এই পর্যন্ত কয়েকশো মানুষকে তারা হত্যা করে ফেলেছে ইতিমধ্যে আন্তঃকন্দলে, এই জন্য কাউকে গ্রেপ্তার করা হয় না। কিন্তু যখন ফেসবুকে একটা পোস্ট দেওয়া হচ্ছে, এই পোস্টকে কেন্দ্র করে একজন নারীকে গ্রেপ্তার করা হলো। পোস্টে তাদের বিরুদ্ধে কেন কথা বলা হলো? তাদের সেই পূর্বের চরিত্রের দিকে আবার আমরা টার্ন আউট করতে দেখছি। এই সামাজিক সমস্যাগুলো সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সমাধান করতে হবে। একটা নতুন মেরুকরণ হোক, আমরা সেটা চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরকার আলাপ আলোচনা করছে, তারা অনলাইনে ক্লাস নেবে। এগুলো একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। করোনার সময় যে অনলাইনে ক্লাসগুলো নেওয়া হয়েছিল, সেই সময়ে যে ধরনের শিক্ষা ভঙ্গুর অবস্থার দিকে চলে গিয়েছিল, শিক্ষার্থীরা লেখাপড়ার বাইরে গিয়ে যেভাবে ঝরে পড়ার প্রবণতাগুলো বেড়ে গিয়েছিল, এগুলো সরকারকে অ্যাড্রেস করতে হবে। বেসিক সমস্যাগুলো আইডেন্টিফাই না করে শুধুমাত্র তাৎক্ষণিক কোনো সুবিধা পাওয়ার জন্য সিদ্ধান্ত নিলে একটা রাষ্ট্রের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এদেশে ঝরে পড়া শিশু যারা রয়েছে, আপনারা জানেন ক্লাস 1-এ একটা সন্তান যখন ভর্তি হয়, প্রতি বছর প্রতি ব্যাচে প্রায় 26 লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে করতে সেখানে 7 লক্ষ ঝরে পড়ে যায়, আবার এসএসসি পরীক্ষার সময় ফেল করে প্রায় 7 লক্ষ। এই যে 14 লক্ষ স্টুডেন্ট যারা এসএসসি পাস করতে পারছে না, তাদেরকে যে ট্রেনিং দিয়ে স্বনির্ভরশীল করে তোলা, বিদেশে তাদের কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া, এই জিনিসগুলো সরকারকে অ্যাড্রেস করতে হবে, চিন্তা করতে হবে। দেশের মৌলিক সমস্যা সমাধানের জন্য সরকার কার্যকর ভূমিকা পালন করুন। আমরা ছাত্র সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে সেই সমস্যা সমাধানের জন্য সরকারকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু তারা যদি দেশকে নিয়ে আবার ষড়যন্ত্র করে, গোপন আতাতের মাধ্যমে কারো কাছে সেই দেশকে যদি আবার বিক্রি করে দিতে চায়, জনগণ বসে থাকবে না। জনগণ আন্দোলনের ভাষা বুঝে, পালস বুঝে, কখন রাস্তায় নামতে হয় আর কাকে কি ধরনের লাল কার্ড দেখাতে হয়, এগুলো আমাদের জানা আছে। আমরা আশা করি সব জায়গায় রাজনীতির যে নতুন ধারা জুলাই পরবর্তী তৈরি হয়েছে, সে ধারাগুলো সরকার বজায় রাখবে। আমরা এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পক্ষ থেকে সরকারের প্রতি সেই আহ্বান জানাই। ছাত্র সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এখানে তাদেরকে আবারও ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।